যারা এই বিষয়টা নিয়ে এখনও সংশয়ে আছেন যে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে কি আদৌ ভিসা পাওয়া যায় কিনা, তারা আমার এই ভিডিওটা দেখে নেবেন। সেখানে একজন ভাই সরাসরি অ্যাপ্লিকেশন করে কানাডার ভিসা পেয়েছে এবং তার সমস্ত বিষয়টাকে কিন্তু আমি এখানে তুলে ধরেছি। তার কত টাকা খরচ হয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশন করেছে এবং সমস্ত A to Z প্রসিডিওরটা, সেটা কানাডা হোক, ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, যে কান্ট্রি হোক, সেখানে কিন্তু আপনারা নিজে নিজে এই সেম প্রসিডিওর ফলো করেই ভিসা পেতে পারেন। তাই আজকে আমরা পোল্যান্ড নিয়ে কথা বলবো এবং পোল্যান্ডের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই যারা নিজে নিজে ভিসা পেতে চাচ্ছেন কোনো ধরনের এজেন্সি ছাড়া, কোনো ধরনের টাকা পয়সা খরচ ছাড়া, ধৈর্য নিয়ে সময় নিয়ে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে শুরু করে যারা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবাসী হিসেবে আছেন, তাদের অনেকেই কিন্তু ইউরোপের ভিতরে সরাসরি জব নিয়ে যেতে চান এবং তাদের জন্য অন্যতম একটি ভালো চয়েস হচ্ছে পোল্যান্ড। কারণ পোল্যান্ডে ভিসা রেশিও যেরকম ভালো, সেরকম কিন্তু সেখানে স্যালারি রেটটাও অনেকটাই হাই এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে পোল্যান্ডে কিন্তু বেশ কিছু ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়, কারণ সেখানে বিজনেস থেকে শুরু করে সেটেল হওয়া অনেকটাই সহজ। এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু 2023 সাল থেকে আবারও একটি সুযোগ পেতে যাচ্ছি পোল্যান্ডে সরাসরি অ্যাপ্লিকেশন করার জন্য। কারণ পোল্যান্ড সরকার বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে শুরু করে এশিয়ার বেশ কিছু কান্ট্রি থেকে কিন্তু ওয়ার্কার নিয়োগ করার জন্য ইচ্ছা পোষণ করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি 200টা ডিফারেন্ট প্রফেশনে মানুষজন অ্যাপ্লাই করতে পারবে। এবং এরপর একটি কমন প্রশ্ন থাকে, পোল্যান্ডে যারা আছে তারাই কাজ পাচ্ছে না, সেখানে বাইরে থেকে কেন লোক নিবে? এরপরে হচ্ছে যে আমরা হাই ডিমান্ড জব সম্পর্কে কথা বলবো, যে কোন কোন প্রফেশন থেকে সরাসরি বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এর পাশাপাশি কিভাবে আমরা জব খুঁজে অ্যাপ্লাই করব এবং হচ্ছে ভিসা খরচ কত হবে, এই সব বিষয়ে আজকে ভিডিওতে ধারণা দিব। প্রত্যেকটা প্রসিডিওর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। সর্বপ্রথম টপিক হচ্ছে কেন আমরা পোল্যান্ডকে চয়েস করব। প্রথম বিষয় হচ্ছে জব পসিবিলিটি। পোল্যান্ড হচ্ছে একটি ফার্ম রিলেটেড কান্ট্রি। তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে ফার্মিং। বিভিন্ন ধরনের ক্রপস এবং হচ্ছে ফল তারা উৎপাদন করে থাকে এবং সেগুলো বিক্রি করে কিন্তু তাদের জিডিপির একটা বড় অংশ চলে আসে। তাই সেখানে কিন্তু ফার্ম ওয়ার্কার থেকে শুরু করে এই ধরনের কাজগুলোর প্রচুর চাহিদা রয়েছে, আর যার জন্য বাংলাদেশ হচ্ছে একটা পারফেক্ট ডেস্টিনেশন ওয়ার্কার নেওয়ার জন্য। কারণ এর পাশাপাশি ইন্ডিয়া, চায়না, রাশিয়া, এখান থেকে তো আর ওয়ার্কার যাবে না। জাপান, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, এখান থেকেও ওয়ার্কার যাওয়ার সম্ভাবনা নেই। তো যেসব মুসলিমীয় কান্ট্রি থেকে ওয়ার্কার নেওয়া যেতে পারে তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম কান্ট্রি। তাই বাংলাদেশ থেকে কিন্তু জব পসিবিলিটি অনেকটাই বেশি পোল্যান্ডের জন্য ভৌগোলিক অবস্থানের কারণে। যেহেতু সেখানে জব ভ্যাকেন্সি অনেক বেশি পাওয়া যায় জেনারেল ওয়ার্কারের জন্য, সেক্ষেত্রে কিন্তু ভিসা রেশিওটা অনেক ভালো হয়ে থাকে। আর এর পাশাপাশি রিক্রুটমেন্ট নিউজের ক্ষেত্রে আমি অলরেডি আপনাদেরকে দুটো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশ এবং এশিয়া থেকে যে তারা লোক নিয়োগ করতে চাচ্ছে, কেন নিয়োগ করতে চাচ্ছে, সেই বিষয়ে ডিটেলসটা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবেন। হোয়াই ডিড উই ফোকাস অন বাংলাদেশ অ্যান্ড নেপাল? পোল্যান্ড কেন বাংলাদেশ এবং নেপালের উপর ফোকাস করেছে তার ব্যাখ্যা এবং তার বিশ্লেষণ কিন্তু তারা এখানে লিখে দিয়েছে। এবং সর্বশেষ যে রিজনটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেহেতু জেনারেল ওয়ার্কার, সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকছে না। তো সরাসরি বাংলাদেশ, যেহেতু ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মোটামুটি বাংলাদেশের সবাই যারা একটু শিক্ষিত তারা কিন্তু মোটামুটি ইংলিশে কমিউনিকেশনটা করতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা হয় না, কারণ পোল্যান্ডে ইংলিশ দিয়ে মোটামুটি কাজকর্ম করা যায়। একটা প্রশ্ন আমাদের মনে থেকেই যায় যে পোল্যান্ডে যারা আছে তারাই কাজ পাচ্ছে না, অথবা ইউরোপের ভিতরে জব ক্রাইসিস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বাইরে থেকে কেন লোক নিবে? একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে যে বাংলাদেশি ভাইয়েরা পোল্যান্ড অথবা ইউরোপের বিভিন্ন দেশে আছে, ম্যাক্সিমামই হচ্ছে তারা রিফিউজি বা অথবা কোনো উকিল ধরে কোর্ট ফাইল করে সেখানে তারা আছে। তারা সেখানে যেটা করে সেটা হচ্ছে কিছু কিছু কাজ, মুষ্টিমেয় কাজ, নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থেকে তারা কাজগুলো করে। আর যারা সেটাও করতে পারে না, তারা কিন্তু টোটালি ইলিগাল থাকে। তারা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় ইলিগাল কাজ করে হ্যান্ড ক্যাশে। আমার দেখতে হবে যে জবলেস কারা, যারা ইলিগাল। এখন আমার কান্ট্রিতে তো যারা রোহিঙ্গা তারাও তো ইলিগাল। এখন আমি তো আমার সেই রোহিঙ্গাদেরকে হিসাব করে আমার বাংলাদেশের জব মার্কেটটাকে বিবেচনা করব না কখনোই, তাই না? তো বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা রিফিউজি হিসেবে বর্ডার পাস করে এসে রিফিউজি ক্যাম্পে থাকে, তারা কিন্তু কখনোই মেইন এমপ্লয়মেন্ট লিস্টে তাদের নাম আসে না ভ্যাকেন্সিতে, যে কত লোক ভ্যাকেন্সি বা কতগুলো ভ্যাকেন্সি আছে। এবং এই সোর্স অনুযায়ী পোল্যান্ডের যে হাই ডিমান্ড জবগুলো আছে তার মধ্যে অন্যতম একটা জব হচ্ছে ড্রাইভার্স বা ড্রাইভিং জব। সেই ক্ষেত্রে একটু ইনক্লুড করতে চাই যাদের হেভি লাইসেন্স আছে, অর্থাৎ যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া,
মিডল ইস্ট থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে হেভি ভেহিকেল ড্রাইভিং করে মিনিমাম 3.5 টনের উপরে যে ট্রাকগুলো আছে সেগুলো চালায়, তাদের ক্ষেত্রে কিন্তু পসিবিলিটি অনেকটা বেশি থাকবে। এর পাশাপাশি কিন্তু ইঞ্জিনিয়ার্স যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারে। ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ডিপ্লোমা এবং বিএসসি দুটো সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল। সেই ক্ষেত্রে আপনাকে রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে এবং আপনি যেই ফিল্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ফিল্ডের উপর আপনার একটা বিস্তর ইনফরমেশন অথবা বিস্তর এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। সব থেকে ভালো হয় যদি আপনারা ফুড ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করেন, কারণ যেহেতু আমি প্রথমেই বলেছি পোল্যান্ড হচ্ছে একটা ফার্ম এরিয়া বা ফার্ম বেসড কান্ট্রি, সেখানে ফার্মিং রিলেটেড জবের ক্ষেত্রে প্রচুর চাহিদা রয়েছে এবং ফুড রিলেটেড জবগুলো কিন্তু সেখানে অ্যাভেলেবেল। সেই ক্ষেত্রে শেফ, পেস্ট্রি শেফ, কুক এবং হচ্ছে বেকার, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো জব অপরচুনিটি রয়েছে। ধরেন আপনি ইটালিতে আছেন, ইটালিয়ান ফুড রান্না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি পোল্যান্ডে ট্রাই করতে পারেন। ইউরোপের ভিতর থেকে, ইউরোপের বাইরে যারা মিডল ইস্টে আছেন, যারা বিভিন্ন কান্ট্রি ইন্টারন্যাশনাল কুইজিনে কাজ করতেছেন, যাদের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু কুক, পেস্ট্রি শেফ অথবা এই ধরনের কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি সার্ভিস ফর ফরেনার্স একটা ওয়ার্ড আছে, যেখানে ইন্টারন্যাশনাল হোটেল, রেস্টুরেন্ট অথবা যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু আপনারা হাউসকিপিং থেকে শুরু করে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এর পরবর্তীতে একটা হিডেন ফ্যাক্ট, সেটা হচ্ছে পোল্যান্ডে কিন্তু ওয়েল্ডার অথবা শিপইয়ার্ড বিজনেসটা কিন্তু খুব বেশি রোবাস্ট এবং সেখানে কিন্তু যারা সিঙ্গাপুরে আছেন বর্তমানে তারা কিন্তু সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন এবং এই যে শিপ বিল্ডিং কোম্পানিগুলো সেটা কিন্তু সিঙ্গাপুরের সাথে সরাসরি লিঙ্কড। আপনারা যদি সরাসরি এই কোম্পানির কন্ট্যাক্টে চলে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন যে সেখানে সিঙ্গাপুর এবং অন্যান্য কান্ট্রির যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে সেখানে কিন্তু সিঙ্গাপুর নামটা ইনক্লুডেড এবং সিঙ্গাপুরের সার্টিফিকেট, সিঙ্গাপুরের এক্সপিরিয়েন্স সেটা খুবই গুরুত্ব পাবে পোল্যান্ডে। তো আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, যদি আপনারা পোল্যান্ডে গিয়ে সরাসরি ভালো জব নিয়ে কোনো এজেন্সি ছাড়া নিজের যোগ্যতা দিয়ে জব খুঁজতে চান, তাহলে এই প্রসেসটা আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বা আলটিমেট ডেস্টিনেশন হিসেবে কাজ করতে পারে। এখন কথা হচ্ছে আমরা কোম্পানি কিভাবে খুঁজে বের করব। কোম্পানি খোঁজার ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি লোক নিয়োগের ক্ষেত্রে তারা উৎসাহ দেখিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম শুরু হবে। আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করতে যাবেন, যদি আপনারা লেখেন জবস ইন পোল্যান্ড, আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কোম্পানি খুঁজে পাবেন এবং সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু অনেকগুলোই থাকে ফেক। এর পরবর্তী একটা সমস্যা হচ্ছে, যখন আপনারা ইন্ডিড থেকে শুরু করে অন্যান্য ওয়েবসাইটে জবগুলো খুঁজবেন, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম জবই থাকে শুধুমাত্র পোল্যান্ডের জন্য। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে জব খুঁজে বের করবো। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সার্চ করতে হবে। কারণ আপনি যদি একজন ওয়েল্ডার হিসেবে জব খুঁজতে চান বা জব করতে চান, তখন আপনি সার্চ করবেন যে ইন্টারন্যাশনাল কোম্পানিজ ইন পোল্যান্ড। যখন আপনি ইন্টারন্যাশনাল কোম্পানিটার নেম লিস্ট পাবেন, ধরেন এখানে কিন্তু একটা 6-7টা কোম্পানিটার নেম লিস্ট আছে। তো এখন আপনি কি ধরনের শিপইয়ার্ড চাচ্ছেন, সেখান থেকে কিন্তু আমি একটা নেম লিস্ট পেয়ে সেখান থেকে এই কোম্পানিগুলোকে টার্গেট করতে পারি। তো আমি প্রথম কোম্পানিটাকে টার্গেট করেছি এবং তাদের ওয়েবসাইটে চলে এসেছি। তাদের ওয়েবসাইটে এসে কিন্তু আমি বেশ কিছু ইনফরমেশন পেয়েছি, তারা কী ধরনের কাজ করে। তাদের কন্ট্যাক্টসে গিয়ে কিন্তু আমি তাদের যে একটা পোর্টফোলিও থাকে, যে তারা কোন কোন কান্ট্রির সাথে কোলাবোরেশন করতেছে, কীভাবে কাজ করতেছে সেগুলো। এর পরবর্তীতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ল্যাঙ্গুয়েজের বিষয়টা, আপনারা দেখেন এখানে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ খুব সমানভাবে তারা গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে পোলিশ, একটা হচ্ছে ইংলিশ। এর মানে হচ্ছে আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারেন, আপনার জন্য কিন্তু কোনো প্রকার সমস্যা নেই, আপনি সরাসরি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে জব করতে পারবেন। পোলিশ ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে না আপনার জব পাওয়ার ক্ষেত্রে। এখন আপনি যদি পোল্যান্ডে সিটিজেনশিপ পেতে চান, পরবর্তী সেখানে সেটেল হতে চান, অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে হবে। এবং এখন যদি আমরা এগ্রিকালচারাল কোম্পানিগুলো খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা সেম প্রসিডিওরে সার্চ করবো এগ্রিকালচারাল কোম্পানিজ ইন পোল্যান্ড। তখন আমাদের সামনে কিন্তু অনেকগুলো এগ্রিকালচারাল কোম্পানি চলে আসবে। আমরা সরাসরি কোম্পানির ওয়েবসাইটগুলোকে টার্গেট করব। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই। যখন আমরা কোনো কোম্পানির সরাসরি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবো, যে এটা একটা কোম্পানি, এটা হচ্ছে সরাসরি ওয়েবসাইট, এখানে কোনো থার্ড পার্টি নেই, কোনো জব ওয়েবসাইট নেই, কোনো মাধ্যম নেই। যখন আপনি সরাসরি কোম্পানির ওয়েবসাইটে আপনার রিজিউমি কভার লেটার সেন্ড করবেন, কোম্পানি যদি আপনাকে চুজ করে, নেওয়ার মতো মনে করে, আপনাকে সরাসরি মেইল করবে কোম্পানি থেকে। সেই ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার কোনো প্রকার চান্সেস নেই। কিন্তু যখনই আপনি কোনো মাধ্যমে যাবেন, সেখানে কিন্তু একটা সমস্যা হতে পারে। এগ্রিকালচারাল কোম্পানির ভিতরে আমি কিছু কোম্পানিকে খুঁজে রেখেছি যারাও ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে এবং যেখানে আপনারা সরাসরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েই জব করতে পারবেন। বিশেষ কিছু ওয়েবসাইট বা বিশেষ কিছু কোম্পানি ছাড়া কিন্তু সব কোম্পানিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। তাই আমাদের যখন আমরা জব অ্যাপ্লিকেশন করব, আমাদেরকে মাথায় রাখতে হবে আমি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি। সেখানে কিন্তু তারা লোক নিয়োগ করে থাকে এবং সেখানে কিন্তু আমরা সরাসরি অ্যাজ এ ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার থেকে শুরু করে অন্য যে কোনো জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আর একটা বিষয় বলে রাখি, এখানে শুধুমাত্র ফার্ম ওয়ার্কার যে অ্যাপ্লাই করতে হবে এরকম না, আপনি অ্যাজ এ ড্রাইভার অ্যাপ্লাই করতে পারেন, কারণ তাদের প্রোডাকশন, তাদের কেয়ারিংয়ের প্রয়োজন হতে পারে। আপনি এখানে ফোর্কলিফট অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, আপনি তাদের ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন।
একটা কথা হচ্ছে যে শুধুমাত্র যে ফার্মার দিয়ে কিন্তু টোটাল একটা ইন্ডাস্ট্রি চলে না, সেখানে কিন্তু আরও অনেক লোকের প্রয়োজন হয়, সব কিছুরই কিন্তু চাহিদা রয়েছে। তারপর হচ্ছে ডক্টর গ্রিন, এটাও একটা পোল্যান্ডের খুবই স্বনামধন্য কোম্পানি, সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এবং সেখানে কিন্তু তাদের কাজের ধরনগুলো সেরকমই হয়। আপনারা তাদের কী ধরনের তারা ক্রপ উৎপাদন করতেছে, কী ধরনের ডকুমেন্টস বা কী ধরনের কাজ তারা করতেছে, সেখানে কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, এই সব কিছুকে একত্রিত করে কিন্তু আপনারা জব অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন আমরা একটি অ্যাপ্লিকেশন করে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের কোম্পানিগুলো খোঁজা এবং কোম্পানিগুলো থেকে অ্যাপ্লিকেশন করার কাজগুলো সম্পূর্ণ দেখে নিতে পারবেন। ওয়েল, এখন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর। আমাদেরকে জব অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ফাইল প্রয়োজন হবে? সর্বপ্রথম আমাদের একটা ইউরোপিয়ান ফরম্যাটের রিজিউমি প্রয়োজন হবে অথবা সিভি বলা যায়, আরেকটা হচ্ছে কভার লেটার প্রয়োজন হবে। আমাদের সবার যে বিষয়টা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে সিভির ফরম্যাট। আমরা অনেকেই বুঝি না যে পিডিএফ ফরম্যাট এবং হচ্ছে ডক ফরম্যাটের ভিতরে পার্থক্য কী। এটা হচ্ছে আমার হাতের বাম দিকে যে ফাইলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডক ফাইল বা ডকুমেন্টস ফাইল অথবা উইন্ডোজ ফাইল, এমএস ওয়ার্ড ফাইল, অফিস ফাইল, যে যেভাবে চিনতে পারেন সেইভাবে বলে নিতে পারেন। এক্ষেত্রে এই ডক ফাইলের ভিতরে কিন্তু আমরা এডিট করতে পারি, যেখানে যে ধরনের ইনফরমেশন প্রয়োজন আমরা সেখানে কিন্তু সেগুলো লিখে নিতে পারি। কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু কোনো প্রকার এডিট বা কোনো প্রকার চেঞ্জেস করা যায় না। পিডিএফ ফাইলে যেটা করা যায় সেটা হচ্ছে শুধুমাত্র পড়া যায়। এই পিডিএফ ফাইলটা মোবাইল থেকে শুরু করে যে কোনো ডিভাইসে এইভাবেই ওপেন হবে, কিন্তু এই ডক ফাইলটা বিভিন্ন সফটওয়্যারে, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকমভাবে ওপেন হবে। আপনি যদি এটাকে মোবাইল ওপেন করেন একরকমভাবে ওপেন হবে, ল্যাপটপে ওপেন করলে এবং কম্পিউটারে ওপেন করলে একরকমভাবে ওপেন হবে, ট্যাবে ওপেন করলে একরকমভাবে ওপেন হবে। আমাকে অনেকেই কমেন্ট করে, ভাইয়া ডাউনলোড করেছি এডিট করতে পারতেছি না, এডিট কীভাবে করবেন? আপনি তো ডাউনলোড করেছেন ভুল ফরম্যাট, আপনি তো ডাউনলোড করেছেন পিডিএফ ফাইল, আপনি তো এটাকে আর এডিট করতে পারবেন না কখনোই। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ডক ফাইল ডাউনলোড করতে হবে। তাই যারা এখন এই বিষয়টা জানেন না, এই বিষয়ে আগে জ্ঞান নিতে হবে, জানতে হবে, তারপরে কাজগুলোতে হাত দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আমরা ইনফরমেশনগুলোকে কি কি অ্যাড করব। প্রথমে আমরা একটা ছবি দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ডের। এর পরবর্তীতে আমরা আমাদের বর্তমান লোকেশন, যেখানে আমরা এখন বর্তমানে আসি, ধরেন মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক, যেখানেই আছেন সেখানে একটা লোকেশন দিবেন। তারপরে সেখানে নাম, ফোন নাম্বার। এবারে পরবর্তীতে হচ্ছে ন্যাশনালিটি, আমি বাংলাদেশি, তাই বাংলাদেশি দিব। কারেন্ট লোকেশন হচ্ছে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া অথবা মিডল ইস্ট, সেখানে দিয়ে দিব। এর পরবর্তীতে আমার এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে এখানে ইনক্লুড করব। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো যেটা রানিং জব, বর্তমান জব, সেটাকে আমাদেরকে উপরে রাখতে হবে, প্রথম স্টেজে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের 1 নম্বরে থাকবে। সে এখন ওয়েল্ডিং টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছে মালয়েশিয়াতে একটা কোম্পানিতে, সেখানে তার যে জব রেসপন্সিবিলিটিসগুলো সেখানে আমি ইনক্লুড করে দিয়েছি বা ইনক্লুড করে দিবেন আপনারা। এর পরবর্তীতে হচ্ছে সেকেন্ড বা এর আগের যে জবটা ছিল সেটা হচ্ছে 2 নম্বরে থাকবে, অর্থাৎ আপনার প্রিভিয়াস জব। আপনার লাস্ট 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হচ্ছে এনাফ। আপনার ধরেন বয়স 40 বছর, এখন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে প্রায় 20 বছরের। এখন আপনার 20 বছরের এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি লাস্ট 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি শো করেন সেটাই হচ্ছে এনাফ। এর পরবর্তীতে হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপর প্রফেশনাল স্কিল, ল্যাঙ্গুয়েজ সেকশন থাকবে, কমিউনিকেশন এবং হচ্ছে কম্পিউটার স্কিল সেকশন এবং আদার স্কিল। যদি কোনো ধরনের এক্সট্রা সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, অ্যাড করে দিতে পারেন। রেফারেন্স থাকলে রেফারেন্স অ্যাড করতে পারেন, যেহেতু প্রফেশনাল জব আপনারা চাইলে রেফারেন্স অ্যাড করতে পারেন। এখন হচ্ছে কভার লেটার। কভার লেটারের ক্ষেত্রে আমরা যখন যে প্রফেশনে অ্যাপ্লাই করব সেই প্রফেশন অনুযায়ী আমরা কভার লেটার তৈরি করব। এখন আমি কিছু কভার লেটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই কভার লেটারগুলো দেখলে আপনাদের বেশ কিছু আইডিয়া হবে। প্রথমত বিষয়টা হচ্ছে যখন আমরা ফার্ম ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করব, ফার্ম ওয়ার্কার একটা হচ্ছে আনস্কিল্ড জব। আনস্কিল্ড বলতে বোঝায় এই জবের জন্য কোনো ধরনের এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় না। কোনো ধরনের এক্সপিরিয়েন্স যখন প্রয়োজন হয় না, আপনি যে কোনো প্রফেশন থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন না। যে ফার্ম ওয়ার্কার, আপনি এখন বর্তমানে কাজ করতেছেন না যে ওয়েল্ডার, আপনি কিন্তু ওয়েল্ডিং প্রফেশন থেকে ফার্ম ওয়ার্কারে শিফট করতে পারেন, কিন্তু আপনি অ্যাজ এ ফার্ম ওয়ার্কার থেকে একজন ওয়েল্ডারে কনভার্ট হতে পারবেন না। এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে ফুড প্রসেসিং লেবার, এটা ফার্ম ওয়ার্কার, ফুড প্রসেসিং লেবার, ফ্যাক্টরি ওয়ার্কার, ম্যাটেরিয়াল হ্যান্ডেলার, এইসব কিছু সেম ক্যাটাগরির ভিতরে পড়ে। এর পরবর্তীতে হচ্ছে ওয়েল্ডার হেল্পার, যেহেতু সে একজন ওয়েল্ডার, আমি তার জন্য একটা কোম্পানি খুঁজেছি, সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ের জন্য, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, একটা শিপইয়ার্ড কোম্পানি, সেখানে তার জন্য অ্যাপ্লিকেশন করে দিব। এর পরবর্তীতে কিছু এগ্রিকালচারাল কোম্পানিতে অ্যাপ্লাই করে দিব, সেখানে ডক্টর গ্রিন আছে এবং এগ্রি কোম্পানি আছে, এরকম অনেক কোম্পানি আছে, যেগুলোকে খুঁজে খুঁজে বের করে আমাদের
অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আমি যদি এই কোম্পানিটিতে অ্যাজ এ ফার্ম ওয়ার্কার অ্যাপ্লাই করতে চাই, এই যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে এই মেইল অ্যাড্রেসটাকে কপি করে নিতে হবে। এই মেইল অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আমাদের জিমেইলে পেস্ট করে দিতে হবে। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পর্কে সম্পূর্ণ প্রসেসটাই জানেন যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপর আমি একটা অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি। অ্যাজ এ ফার্ম ওয়ার্কার আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আপনারা যেখানে সাবজেক্টে লিখতে হবে অ্যাপ্লাইং দ্য পোস্ট ফর ফার্ম ওয়ার্কিং দ্য ফার্ম ওয়ার্কার জবস, যেটা যেভাবে লিখে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি লিখবেন, কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে অ্যাটাচমেন্ট হিসেবে কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে, হচ্ছে কভার লেটার, একটা হচ্ছে সিভি। এদের পিডিএফ ফরম্যাট আমি এখানে অ্যাড করবো। আমি আপনাদেরকে অলরেডি পিডিএফ ফরম্যাট এবং হচ্ছে ডক ফরম্যাটের পার্থক্য বুঝিয়ে দিয়েছি। আমার পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নেই, আমার কোনো সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। কোম্পানি আমার সিভি পড়বে, পরে যদি কোনো কোম্পানি আমার প্রতি ইন্টারেস্টেড হয় কোম্পানি আমাকে রিটার্ন মেইল করবে, সেখানে তাদের ডকুমেন্টস রিকোয়ার্ড লিস্ট দিয়ে দিবে যে আমাকে কী ডকুমেন্টস দিতে হবে, আমার ইন্টারভিউ হবে কিনা বা কী করতে হবে, সেটা কোম্পানি পরবর্তী মেইলে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে। অবশ্যই আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন যে কোম্পানিতে অ্যাপ্লাই করবো সেই কোম্পানির নাম কিন্তু আমার কভার লেটার এখানে লিখে দিতে হবে। এটুকু আমার বাদ পড়ে গিয়েছিল, আপনারা অবশ্যই এইভাবে কোম্পানির নামটা এখানে লিখে দিবেন। তো এক্ষেত্রে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যে ফার্ম ওয়ার্কারে অ্যাপ্লাই করতে গেলে কীভাবে অ্যাপ্লাই করব। সেম প্রসিডিওরে আমরা যখন আমাদের অন্যান্য কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করব, চিন্তা করেন আমরা যদি এখন শিপইয়ার্ড কোম্পানিটাতে অ্যাপ্লাই করি, আমরা এই মেইলটা নিয়ে নিব। এই মেইলটা নিয়ে আমরা এই মেইলের জায়গায় আমরা সরাসরি কিন্তু এই মেইলটাকে দিয়ে দিতে পারি হবে। এখন আমার যেহেতু সিভিটা আমার সেমই থাকবে, কারণ হচ্ছে আমার প্রফেশন তো দিন দিন চেঞ্জ হবে না, আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যদি ফার্ম ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করি, বিষয়টা এরকম না যে আমি রাতারাতি ফার্ম ওয়ার্কার হয়ে যাব। আমি যদি ওয়েল্ডার থাকি আমি ওয়েল্ডারই থাকবো, আমার সিভিতে ওয়েল্ডার লেখাই থাকবে, কিন্তু আমার কভার লেটারটা চেঞ্জ হবে। এখানে যেহেতু আমি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করেছি, আমার কভার লেটারটা ওয়েল্ডারের জন্য চলে এসেছে। আমি এই কোম্পানিটাতে সেন্ড করে দিলে আমার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট। এখন বিষয় হচ্ছে খরচ কত হতে পারে। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন সরকারি প্রসেসে খরচ করি, আমাদের ভিসা অ্যাপ্লিকেশন কস্ট কিন্তু শুধুমাত্র অ্যাম্বাসি যে খরচটা আছে এবং হচ্ছে আমাদের মেডিকেল কস্ট, আমাদের এয়ার টিকিট কস্ট, এই ধরনের খরচগুলোই কিন্তু বেয়ার করতে হয়। ইন টোটাল আপনি যদি একটা অ্যাভারেজ করেন, আপনার 1 লক্ষ টাকা খরচ হবে না যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন, কারণ এখানে কোনো দালাল খরচ নেই। আমার লাস্ট ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ভাই সে নিজে নিজে কিন্তু ক্যানাডিয়ান ভিসা পেয়েছে, তার প্রসিডিওর সম্পর্কে সেখানে ডিটেলস আলোচনা করেছিলাম। সে কীভাবে অ্যাপ্লিকেশন করেছে, তার ভিসাতে কত খরচ হয়েছে এবং তার পুরো পদ্ধতিটা কিভাবে হয়েছে। তো সেটা ইউরোপ হোক, সেটা কানাডা হোক, সেটা ইউএসএ হোক, সব ক্ষেত্রেই কিন্তু প্রসিডিওরটা সেম। তো এটা নিয়ে কখনোই আপনার মাথা ব্যথা রাখবেন না যে আমার ভিসাটা আদৌ এভাবে হবে কি না। আপনার যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই সুযোগ পাবেন, কিন্তু বিষয়টা এরকম না যে যে অ্যাপ্লাই করবে সেই পাবেন। আমাদের মাথায় রাখতে হবে যে আমার যদি যোগ্যতা থাকে তখনই আমি বিষয়টাকে হাতে পেতে পারি। এখন পসিবিলিটি থেকে আমাদের এখানে সুযোগটা কি হচ্ছে, আমি ভিডিও দেখে কি পেলাম, এই ভিডিওর মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার কিন্তু কোনো প্রকার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন আপনি হচ্ছেন না। কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি অতি লোভে পড়ে কোনো এজেন্সি বা কোনো মানুষের সাথে টাকা পয়সা ডিলিং করেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের প্রতারণার শিকার হন, তার লাইবিলিটি কিন্তু কেউ নিবে না। অন্তত আমার ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা কিন্তু এই বিষয়টা থেকে দূরে চলে আসতে পারবেন যে না, আমি প্রতারণার থেকে বাঁচতে হলে আমাকে আমার নিজের কোয়ালিটি ডেভেলপ করতে হবে, নিজেকে স্কিলড করতে হবে এবং সেইভাবে ট্রাই করতে হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।